অভয়ে পদে প্রাণ সপেছি আমি, অভয়ে পদে প্রাণ সপেছি। এই গাছের নাম যে কি সেটা কেউ জানে না, এমনকি অনেক বৈজ্ঞানিকরা এসেছিলেন, তারাও কিন্তু উদ্ধার করতে পারেনি। রাধাকৃষ্ণের মন্দির এটি কিন্তু খুবই প্রাচীন। তো আমি এখন আছি পুরো গঙ্গার পাড়ে, আর এখান দিয়ে বড় বড় জাহাজ যাচ্ছে, ঠিক আছে। এর উপরে বিশাল আকৃতি এক শিবলিঙ্গ রয়েছে। এর চারিপাশ দিয়ে এরকম ছোট প্যাসেজ আছে যেখান দিয়ে ভক্তরা পরিক্রমা করতে পারে। করেছি আর কি জমের ভয় করেছি, অভয় পদে। আমাদের হিন্দু ধর্মে 10 মহাবিদ্যার মধ্যে দ্বিতীয় দেবী বা দ্বিতীয় বিদ্যা হলেন মা তারা। মা তারা কথা যখনই মাথায় আসে তখনই আমাদের মাথায় আসে তারাপীঠ মন্দিরে তারা মায়ের মন্দিরের কথা। কিন্তু কলকাতা বা কলকাতার কাছাকাছি যারা থাকেন তাদের ক্ষেত্রে সবসময় সম্ভব হয় না চাকরি সামলে বা সংসার সামলে তারাপীঠ গিয়ে মা তারার দর্শন করতে। কিন্তু কেমন হয় যদি বলি, কলকাতার খুবই কাছে মা তারার এমন এক মন্দির আছে যেখানে আপনি একদিনে ঘুরে আবার ফিরে যেতে পারেন নিজের বাড়িতে। হ্যাঁ, আমি বলছি কলকাতার খুবই কাছে অবস্থিত আকরার ফুটগড়ে মা তারার মন্দির। এই মন্দিরটা কিন্তু এক কথায় অসাধারণ। প্রথম ঝলকে দেখে মনে হবে সাক্ষাৎ যেন তারাপীঠের মা তারা মন্দির। তো আকরার ফুটগড়ে এই তারা মায়ের মন্দিরে আপনারা কি করে আসবেন, মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, মন্দিরের ইতিহাস কি আছে, ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, সবকিছু ডিটেলসে শেয়ার করেছি এই ভিডিওতে আপনাদের সঙ্গে। তাই ভিডিওটি একদম লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বর্তমানে দাঁড়িয়ে আছি শিয়ালদা সাউথ সেকশনের সামনে। এখান থেকে ধরে নিতে হবে বজবজ লোকাল। শিয়ালদা থেকে আমি ধরছি 9টা 22-এর বজবজ লোকাল। গন্তব্যস্থল আকরা স্টেশন। একটা কথা আপনাদের জানিয়ে দিই, এই আকরা যেতে একমাত্র এই বজবজ লোকালই আপনাকে ধরতে হবে, অন্য কোনো লোকাল কিন্তু যায় না। বর্তমানে আছি আকরা স্টেশনে। শিয়ালদহ থেকে আকরা স্টেশন আসতে সময় লাগবে 30 থেকে 35 মিনিট মতো। আর আকরা স্টেশনে এসে আপনাকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বের হতে হবে, বেরিয়ে ধরে নিতে হবে অটো। চলুন দেখিয়ে দিচ্ছি। এটা হলো আকরা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মের যে টিকিট কাউন্টার তার সামনে দিয়ে বের হয়ে বাঁদিকে টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন। যে টিকিট কাউন্টার দিয়ে বের হয়ে বাঁদিকে টোটো, আমি টোটো বলেছি সরি, অটো স্ট্যান্ড পেয়ে যাবেন। এই যে অটো স্ট্যান্ড। আচ্ছা, তো ফাইনালি পৌঁছে গেছি আমার গন্তব্যস্থলে। অটো করে স্টেশন থেকে এখানে আসতে আমার সময় লাগলো 10 মিনিট মতো, আর ভাড়া পড়লো জনপ্রতি 15 টাকা। যাত্রা শুরু করার আগে একটা কথা আপনাদের জানিয়ে দিই, যখন অটোতে উঠবেন অটো দাদাকে বলবেন যে ফুটগড় তারা মায়ের মন্দির যাবেন, কারণ এখানে কিন্তু দুটো বড় তারা মায়ের মন্দির আছে। আমি আসলাম এই সাইড দিয়ে, নামিয়ে দিল তারা মায়ের মন্দিরের সামনে যে গেটটা আছে, গেটের একদম সামনে। আর এদিকে দেখতে পাচ্ছেন তারা মায়ের একটা ছবি আছে, লেখা রয়েছে নিচে মন্দিরে যাইবার পথ। এই প্রবেশদ্বারটা কিন্তু তারাপীঠে তারা মায়ের মন্দিরের যে গেটটা আছে তারই অনুকরণে তৈরি হয়েছে। চলুন সামনের দিকে অগ্রসর হওয়া যাক। তো এই পথ দিয়েই আমাদের যেতে হবে মন্দিরে। আর আরও একটা কথা বলে দিই, স্টেশন থেকে মন্দির পর্যন্ত আসার যে পথটা সেটা কিন্তু প্রচণ্ড খারাপ, ঠিক আছে। তো যাই হোক, পাশে দেখতে পাচ্ছেন খাল রয়েছে একটা, কিন্তু সামনে গঙ্গায় গিয়ে মিশেছে। খালটা একটু আগে দেখাচ্ছিলাম, সেই খালটা কিন্তু এদিকে এসে গঙ্গায় মিশেছে। চলে এসেছি মন্দিরের একদম সামনে। আর এখানে যাওয়ার জন্য না দুটো রাস্তা মতো আছে, ঠিক আছে। একটা এরকম নিচ দিয়ে আর একটা এরকম উপর দিয়ে। মূল মন্দির অর্থাৎ তারা মায়ের মন্দিরে যাওয়ার আগে এই পাশে দুটো ছোটো ছোটো মন্দির পড়বে। সবার প্রথমে আছে বাবা লোকনাথ দেবের মন্দির, খুব সুন্দর বিগ্রহ। আর তারপরে খুব সম্ভবত শনিদেবের মন্দির আছে। হ্যাঁ, এটি শনিদেবের মন্দির। সামনে দেখতে পাচ্ছেন শনিদেবের বিগ্রহ। দেবের মন্দিরের ঠিক পাশেই আছে মা মনসার মন্দির। এই যে
মা মনসার বিগ্রহ যেটি আছে সেটি কিন্তু বেশ বড় আর মাটির তৈরি। মন্দিরের পাশে টুকটাক খাওয়ার মতো, চা বিস্কুট খাওয়ার মতো একটা ছোট দোকানও আছে। দোকানে কিন্তু পুজো দেওয়ার জন্য সমস্ত কিছু পেয়ে যাবেন, যেমন ধূপকাঠি বলুন বা মিষ্টি বলুন, ফুল বলুন, সব কিছু এখান থেকে পেয়ে যাবেন। আর তার সাথে যদি আপনারা পুজো দেওয়ার পর চা বিস্কুট খেতে চান সেটাও কিন্তু এখানে পাওয়া যায়। এই যে কাকু দাঁড়িয়ে রয়েছে। চলুন এবার মূল মন্দিরটি দর্শন করা যাক। মনি কোঠারে অন্তপুরে জয় দুর্গা আমার মণ্ডপ ঘরে, কাজী সাহেব চণ্ডী পরে কোন জায়গা বসিয়া। এই হলো মেন মন্দির। মেন মন্দিরের ঠিক সামনে রয়েছে একটা নাট মন্দির। আর এই যে মূল মন্দিরটি, এটি কিন্তু অনেকটা টেরাকোটার আদলে তৈরি। মন্দিরের যে গঠনশৈলী এটি কিন্তু হুবহু তারাপীঠের তারামায়ের মন্দিরের মতো। মন্দিরের সামনে এখানে আপনি ধূপকাঠি আর মোমবাতি জ্বালাতে পারবেন। আর আসি এবার মন্দিরের গঠনশৈলী সম্পর্কে। মন্দিরটি এরকম উঁচু ভিত্তিপ্রস্তরের উপর স্থাপিত। মন্দিরটির গঠনশৈলী যদি বলেন তাহলে পুরোপুরি আটচালা মন্দির বলবো না, আবার আটচালা মন্দিরের মতনই কিন্তু দেখতে। পিছনেই রয়েছে গর্ভগৃহ আর তার সামনে এরকম অলিন্দ বা বারান্দা মতন অংশবিশেষ। মন্দিরে ওঠার জন্য দুপাশ দিয়ে দুটি সিঁড়ি আছে আর পুরোটাই কিন্তু বাঁধানো আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন এবার সিঁড়ি দিয়ে উপরে ওঠা যাক। চারিপাশ দিয়ে এরকম ছোট প্যাসেজ আছে যেখান দিয়ে ভক্তরা পরিক্রম করতে পারেন। আর মন্দিরের দু সাইডে খুব সুন্দর এরকম নকশা করা। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি গর্ভগৃহের ভিতরে। একদম উপরে আছে দেবাদিদেব মহাদেব এবং তার নিচে বিরাজমান মা তারা। মা তারার বিগ্রহটি অপরূপ সুন্দর, অসংখ্য ফুলের মালা দিয়ে তিনি ঢাকা রয়েছেন। আর তার ঠিক সামনে রয়েছে মায়ের পদযুগল। এই মন্দিরের চারিপাশে যেন একটা আলাদাই অনুভূতি। সারাক্ষণ প্রচুর ভক্ত সমাগম হচ্ছে এই মন্দিরে। কেউ আসছেন পুজো দিতে, কেউ আসছেন মাকে শুধুমাত্র দর্শন করতে, কেউ বা কাজে যাওয়ার পথে মাকে এক ঝলক দেখে প্রণাম করে চলে যাচ্ছেন। সর্বক্ষণ পুজো হচ্ছে মায়ের কাছে। কেউ দিচ্ছেন মিষ্টি দিয়ে মাকে পুজো, আবার কেউ নিবেদন করছেন শাড়ি। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। বিশ্বনাথ ঘোষ। হ্যাঁ, আমি এই আমাদের আখড়া তারামা সেবা সমিতি, তারামা মন্দির সেবা সমিতির সভাপতি আর কি। আর ইনি হচ্ছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এই মন্দিরটা অনেক পুরনো মন্দির। হ্যাঁ, 1974 সালে সম্ভবত ডেটটা 26শে জানুয়ারি, মানে আমাদের এখানে যে গঙ্গাসাগর মেলা হয় সেই মেলাতে অনেক সাধুরা আসে। সেই একজন সাধু এখানে আসেন আর কি। মানে তিনি ওখানে আমাদের যে গাছতলাটা আছে ওখানে দেখাবেন, গাছতলাটা, ওই গাছতলাতে বসে উনি অনেকদিন ছিলেন আর কি ওখানেই তিনি ত্রিশূল বা এই নিয়ে একটা মায়ের একটা ছবি নিয়ে তারামার পুজো করতেন আর কি। মানে বেশ কিছুদিন করার পরে আমাদের পাড়ার কিছু লোক, সেই সময়ের লোক, তারাও তার সাথে পুজোতে অংশগ্রহণ করতো। এইভাবে হতে হতে হঠাৎ করে সাধুটা মানে কোথায় যে চলে গেল কেউ জানে না। তারপর পাড়ায় যারা এই পুজো অর্চনা করতো তারাই আর কি ওখানে তারামা পুজো করতে আরম্ভ করলো। আরম্ভটা ওখানেই হয়। সেই মন্দিরকে আমরা 2016 সালে এই বড় মন্দিরটা তৈরি করি আর কি। এবং আমাদের ওই 16 সালে নতুন মন্দির যে উদ্বোধন হলো, তারাপীঠের মন্দিরের ব্রাহ্মণ এসছিলেন, তিনি উদ্বোধন করেছেন। বামাখ্যাপার পৌপুত্র আর কি, মানে পৌপুত্র তিনিও এসেছিলেন। তারাপীঠের যে সমস্ত নিয়ম কানুন মানা হয়, যেভাবে পুজো হয় একইভাবে হয়। ওদের যদি কিছু চেঞ্জ হয় ওরাই ফোন করে আমাদের জানিয়ে দেয়। আমার তারাপীঠের সঙ্গে এটা মিল আছে আমাদের। প্রতি অমাবস্যাতে নিশি পুজো হয়, পরের দিন সকালবেলা নিশি পুজো মানে হচ্ছে রাত 12টায় পুজো ঠিক স্টার্ট হয়, আর ওই 4টে 5টায় শেষ হয়। সন্ধ্যে 6টার থেকে মালসা ভোগ বিতরণ করা হয়।
নিত্য প্রসাদে হচ্ছে আমাদের মায়ের প্রথম ওই তারাপীঠের যা নিয়ম যেটা বলছি, সকালবেলা মাকে ভোরবেলা স্নান করানো হয়। স্নান করার পর মাকে প্রত্যেক দিনই উনি একটা নতুন বস্ত্র পরানো হয়। তারপরে একটা আরতি হয়, মায়ের আরতি হয়। হ্যাঁ, তখন একটু প্রসাদের ব্যবস্থা থাকে। দুপুরবেলা ঠিক 12টার সময়, 12টা সাড়ে 12টা থেকে সাড়ে 12টার সময় মায়ের অন্নভোগ হয়। অন্নভোগে মানে মায়ের বিভিন্ন জন্মভোগের কি হচ্ছে, গোবিন্দভোগের চাল, কোনোদিন পোলাও হলো, কোনোদিন ফ্রাইড রাইস হলো, এসব হয়। আর 5 রকম ভাজা থাকে, একটা তরকারি থাকে, মায়ের তরকারি থাকে, আর মাছ ভাজা থাকে। হ্যাঁ, এই মাছ ভাজার ব্যাপারটা আগে ছিল না, আমরা ওই তারাপীঠের সঙ্গে এর সঙ্গে ইয়ে হয়েছে বলে এই 16 সাল থেকে আমরা করছি। মাছ ভাজা আমাকে দেওয়ার কথা ওনারাই বলেছিলেন, আমরা মাছ ভাজা দিই। ভক্তরা প্রত্যেক না একটা কিছু নেই, মা এখানে সমস্ত ভক্তরা আসে। হ্যাঁ, তারা ছোট বাটিতে নিয়ে তারা খায়। তারপরে সন্ধ্যাবেলা হয় শীতল ভোগ। শীতল ভোগ মানে হচ্ছে মায়ের আরতি হয়, সেখানে লুচি, তারপরে আলু ভাজা, 5 রকম ফল দেওয়া হয় আর কি। আমাদের প্রথম অনুষ্ঠান হচ্ছে, এই মন্দিরটা তৈরি হয়েছিল 4 মে 2016। তারপরে সেই দিনটাকে আমরা এই মন্দিরের মানে প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করে বড় করে পালন করি। কৌশিক অমাবস্যা এবং মায়ের কালী পুজো, ওই কালী পুজোকে আমরা বাৎসরিক পুজো বলা হয় আর কি। এই পুজো দুটোতেও প্রচুর ভিড় হয়। এই দিনটাও 5 থেকে 7 হাজার লোককে মানে ভোগ বিতরণ করি। এবং উনি আসলে আমাদের মা খুব নাকি শোনা যায় খুব জাগ্রত মা। হ্যাঁ, সবাই বলেন, আমরাও দেখি, আমরাও হয়তো কিছু কিছু ইয়েতে পাই। ওনার কাজ করতে গেলে আমরা সেটা বুঝতে পারি আর কি। এটা বিভিন্ন জায়গা থেকে পিকনিকের ব্যবস্থা হয়, পিকনিক করতে আসে এমন প্রত্যেকটা অফিস। যেমন ডালহৌসি থেকে আসে, এই গতদিন এসেছিল শিয়ালদা মানে মৌলারি থেকে ব্যবসায়ী সমিতি। তাছাড়াও আপনারা সিরিয়াল দেখেন টিভিতে, প্রতিটি সিরিয়ালেরই বিভিন্ন যে শুটিংগুলো এখানে হয়। মূল মন্দিরের সামনে আছে বিশাল বড় একটা নাট মন্দির, যেটা আমি আগে আপনাদের দেখালাম। নাট মন্দিরের ভিতরের অংশটা কিন্তু বেশ বড়। এখানে নানান যজ্ঞক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। একটি হোমযজ্ঞের পাত্র রাখা রয়েছে সামনে, দেখতে পাচ্ছেন। আর এই নাট মন্দিরের ঠিক পাশেই আছে আদি মন্দির। আর যে পুরনো বেদিটি আছে তার দুপাশে আছেন দুজন সাধক। একজন হলেন সাধক বামাখ্যাপা এবং আরেকজন হলেন সাধক তৈলঙ্গ স্বামী। আদি মন্দিরের ঠিক পিছন দিকেই আছে দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর একটি সুন্দর মন্দির। এই মন্দিরে যে বিগ্রহ আছে এটি অবশ্যই আপনাকে দেখতে হবে, খুবই মিষ্টি। দেখতে পাচ্ছেন সামনেই বিরাজমান মহাদেব এবং মা পার্বতীর বিগ্রহ, তাদের সামনে বিরাজমান সিদ্ধিদাতা গণেশ ঠাকুর এবং তাদের সামনে আছে একটি ছোট শিবলিঙ্গ। এই মন্দিরের যে দেওয়ালগুলি, সেখানে অনেক পৌরাণিক ঘটনাবলী চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। পিছনের দেওয়ালে দেখতে পাচ্ছেন সমুদ্র মন্থনের দৃশ্য, বাঁদিকের দেওয়ালে আছে শিব পার্বতীর বিবাহ এবং ডান দিকের দেওয়ালে আছে মা সতীকে কাঁধে নিয়ে মহাদেবের প্রলয় নৃত্য। মন্দিরের উপরে বিশাল আকৃতি এক শিবলিঙ্গ রয়েছে, এই যে বিশাল বড় কিন্তু এটা। এই শিব মন্দিরের ঠিক ডান পাশেই আছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের একটি সুন্দর মন্দির। মন্দিরের গঠনশৈলী দেখলেই আপনারা বুঝতে পারবেন মন্দিরটি কতটা প্রাচীন। মন্দিরে সারা দেয়ালে শ্রীকৃষ্ণ সম্পর্কিত নানান কাহিনী নানান বিগ্রহের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, আর যেগুলি খুবই প্রমিনেন্ট। আর সামনেই রয়েছে, দেখতে পাচ্ছেন, গর্ভগৃহে শ্রী শ্রী রাধাকৃষ্ণের অপরূপ সুন্দর একটি বিগ্রহ। প্রবেশের শুরুতে এখানে একটা খুব সুন্দর মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছেন গোপাল ঠাকুরের মূর্তি, অসাধারণ কিন্তু এটি। আপনাদের আরও একটা জিনিস দেখিয়ে দিই, এই যে আদি মন্দির তার পিছনে একটা গাছ আছে, গাছের নাম যে কি সেটা কেউ জানে না, এমনকি অনেক বৈজ্ঞানিকরা এসেছিলেন, তারাও কিন্তু উদ্ধার করতে পারেনি যে এই গাছটার নাম কি। এই শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দিরের ঠিক পাশে এই যে রাস্তাটা চলে গেল সরু মতো, এখান দিয়ে যেতে হবে পিকনিক স্পটে। তো চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো আমি এখন আছি পুরো গঙ্গার পাড়ে, আর এখান দিয়ে বড় বড় জাহাজ যাচ্ছে, ঠিক আছে। যে পিকনিক স্পটের কথা বলছিলাম সেটি কিন্তু এটি, মন্দিরের ঠিক পিছনেই বিশাল বড় জায়গা। আর বেশি দেখাতে পারলাম না কারণ অনেকজন এসছে এখানে পিকনিক করতে, তাই শুধু গঙ্গাটাই দেখালাম আপনাদের। আর দেখুন কত বড় একটা জাহাজ যাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মন্দিরে কিন্তু ভোগ নিবেদন করা হচ্ছে। এখন যে ভোগটা যাবে সেটি হলো এই আদি মন্দিরে। তো ভোগ নিবেদন করা হয়েছে, তাই মন্দিরের যে গর্ভগৃহ তার দুয়ার বন্ধ আছে। ভোগ আরতির পর প্রসাদ বিতরণ করা হবে। ভোগ আরতির শেষে দেখতে পাচ্ছে সমস্ত ভক্তদের মধ্যে বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হচ্ছে। আর যা যা ভোগ আছে সব কিছু একসাথেই মাখা হয়, তারপর অল্প অল্প করে সমস্ত ভক্তদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়। আচ্ছা, তো এই ছিল আখড়া ফুডখড় তারামায়ের মন্দির। আর এর ঠিক অপোজিটেই আছে আরও এক তারামায়ের মন্দির, এই যে পতাকা উঠছে, এই তারামায়ের মন্দির পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো আসি এবার কনক্লুশনে।
এখানকার যারা মন্দির কর্তৃপক্ষ আছে তার সাথে মন্দিরে যিনি পুরোহিত মশাই আছেন প্রত্যেকের ব্যবহার খুবই সুন্দর, আর খুব সুন্দর একটা প্রসাদও গ্রহণ করলাম বিনামূল্যে। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।